আলফাডাঙ্গার বাসিন্দা আলমাস উদ্দিন বড়শি দিয়ে মাছ ধরতে পছন্দ করেন তিনি। বয়স ও নানা অসুস্থতায় ক্লান্ত ও পরিশ্রান্ত শরীর, তারপরও থেমে নেই, ছুটে বেড়ান এ প্রান্তর থেকে তেপান্তর। যখনই সময় পান বড়শি হাতে বেরিয়ে পড়েন মাছ ধরার জন্য। একদিন মাছ ধরার কোনো উপায় না পেয়ে নিরুপায় হয়ে বললেন, ছিপ যখন আছে জলে না হোক ডাঙাতেই মাছ ধরব আমি। আলমাস উদ্দিনের কথার সুর ধরে আমিও বলছি, শ্রেণীকক্ষ যখন আছে ছাত্রছাত্রী না থাকুক ফাঁকা শ্রেণীকক্ষেই পড়াবো আমি। কোলাহলপূর্ণ শ্রেণীকক্ষে চলছে শুনশান নীরবতা। অলস সময় কাটাচ্ছেন এই খাতের উপর নির্ভরশীলরা। তাই তো ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে অনলাইনের মাধ্যমে ক্লাস নেওয়ার জন্য হাজির হয়েছি আমি মোহাম্মদ জাকির হোসেন, সহকারী শিক্ষক, জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, দোহার, ঢাকা। শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? গত অনলাইন ক্লাসে আমরা পারিবারিক হিসাব ব্যবস্থার প্রাথমিক আলোচনা দিয়ে আমরা শ্রেণী কার্যক্রম শেষ করেছিলাম। আজকে আমরা পারিবারিক হিসাব ব্যবস্থার একটি অঙ্ক নিয়ে আলোচনা করব এবং সমস্যা সমাধানের চেষ্টা করব। চলো আমরা দেখে নেই উদ্দীপকটি। আমি পরে শোনাচ্ছি, তোমরা মন দিয়ে শুনতে থাকো। জনাব আহসান হাবিব মাসে 12,000 টাকা বেতনে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। এছাড়া তিনি একটি কলেজে পার্ট টাইম লেকচারার হিসাবে মাসে 5,000 টাকা সম্মানী পান। 2017 সালের 1 জানুয়ারি তার পরিবারের নগদ তহবিল 2 লক্ষ টাকা এবং ডিপোজিট পেনশন স্কিমে 1 লক্ষ টাকা জমা ছিল। উক্ত বছরে তার পরিবারের অন্যান্য লেনদেন নিম্নরূপ: খাদ্য সামগ্রী ক্রয় 30,000 টাকা, বাড়ি ভাড়া প্রদান 80,400 টাকা, দৈনন্দিন বাজার খরচ 24,000 টাকা, আসবাবপত্র ক্রয় 15,000 টাকা, মুদি ও মণিহারি বিল 2,500 টাকা, গহনা ক্রয় 60,000 টাকা, ডিপোজিট পেনশন স্কিমে জমা 24,000 টাকা, পোশাক ক্রয় 11,000 টাকা। করণীয় হিসাবে বলছে উদ্দীপক হতে জনাব আহসান হাবিবের পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয় করো। ক্ষয়ে বলছে জনাব আহসান হাবিবের পরিবারের সমাপনী নগদ তহবিলের পরিমাণ নির্ণয় করো। গয়ে বলছে উপযুক্ত তথ্যের আলোকে পরিবারের আয় উদ্বৃত্ত বা ঘাটতি নির্ণয় করো। তাহলে আমরা প্রথমেই আসি, অর্থাৎ জনাব আহসান হাবিবের পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয়। জনাব আহসান হাবিবের পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয় করতে হইলে, গত ক্লাসেও আমরা বলেছি যে পারিবারিক তহবিল নির্ণয় করতে হইলে অর্থাৎ একটা পরিবারের প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিলে আমরা পাবো পারিবারিক তহবিল। তাহলে আসি আমরা পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয়। এক নং প্রশ্নের উত্তর ক। পারিবারিক তহবিল নির্ণয়। পারিবারিক তহবিল আমরা বক্সের মাধ্যমেও তৈরি করতে পারি, অথবা আমাদের বইয়ে সূত্র আকারে যেভাবে আছে আমরা ওইভাবেও করতে পারি। তোমাদের বোঝার সুবিধার্থে আমরা বইয়ের নিয়ম অনুযায়ী আমরা করাচ্ছি। পারিবারিক তহবিল সমান প্রারম্ভিক
প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। অর্থাৎ প্রারম্ভিক সম্পদ, দেখো এখানে বলা আছে প্রারম্ভিক সম্পদ অর্থাৎ বছরের প্রথম তারিখ 1 জানুয়ারি তারিখে তার সম্পদগুলোকে আমাদের হিসাব করতে হবে। তাহলে প্রারম্ভিক সম্পদের ভিতরে আছে নগদ তহবিল, আমরা একটু লিখে দিচ্ছি, নগদ তহবিল প্লাস আর একটা প্রারম্ভিক সম্পদ এখানে উল্লেখ আছে ডিপিএস এ জমা, ডিপিএস এ জমা। এই দুইটা প্রারম্ভিক সম্পদ আমার উদ্দীপকে উল্লেখ আছে। আর অর্থাৎ বছরের প্রথম তারিখের দায় এখানে উল্লেখ নেই, অতএব আমরা প্রারম্ভিক দায়ের জায়গায় প্রারম্ভিক দায় কথাটি লিখে রাখি, প্রারম্ভিক দায়। এবার আমরা বসাই নগদ তহবিল। নগদ তহবিল দেওয়া আছে 2 লক্ষ টাকা প্লাস ডিপিএস এ জমা 1 লক্ষ টাকা। আর প্রারম্ভিক দায় যেহেতু শূন্য নেই, আমরা শূন্য দিলাম। তাহলে 2 লক্ষ প্লাস 1 লক্ষ সমান 3 লক্ষ টাকা। 3 লক্ষ মাইনাস শূন্য সমান আসতেছে 3 লক্ষ টাকা। তাহলে সুতরাং নির্ণেয় পারিবারিক তহবিলের পরিমাণ আমরা পেয়ে গেলাম 3 লক্ষ টাকা। পরের প্রশ্ন বলছে জনাব আহসান হাবিবের পরিবারের সমাপনী নগদ তহবিলের পরিমাণ নির্ণয় করো। আমরা তোমাদের আগেও বলেছি সমাপনী নগদ তহবিলের পরিমাণ নির্ণয় করতে হলে আমাদের প্রাপ্তি প্রদান হিসাব তৈরি করতে হয়, কারণ প্রাপ্তি প্রদান হিসাবের প্রাপ্তি থেকে প্রদানসমূহ বাদ দিলে আমরা বছরের শেষ দিন অর্থাৎ সমাপনী নগদ তহবিলের পরিমাণ আমরা পেয়ে যাব। তাহলে আমাদের সমাপনী নগদ তহবিল নির্ণয় করতে হলে আমাদের একটি প্রাপ্তি প্রদান হিসাব তৈরি করতে হবে। চলো আমরা প্রাপ্তি প্রদান হিসাব তৈরি করি। এক নং প্রশ্ন উত্তর খ। প্রাপ্তি প্রদান হিসাবে বাম দিকে থাকে প্রাপ্তি, এখানে লিখবো আমরা টাকা, আর এটা লিখবো আমরা ডান দিকে থাকে প্রদান টাকা। আর উপরে অবশ্যই প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, অর্থাৎ এখানে যেহেতু এটা পরিবার জনাব আহসান হাবিবের পরিবারে, অতএব আমরা লিখব জনাব আহসান হাবিবের পরিবারের প্রাপ্তি প্রদান হিসাব। আর একটা জিনিস তোমাদের বলে রাখি যে প্রাপ্তি প্রদান হিসাবটা সাধারণত 1 বছরের জন্য তৈরি করতে হয়। তাহলে আমরা সেটাও লিখে দিচ্ছি 2017 সালের
31 ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছরের অথবা সমাপ্ত বছরের জন্য। তাহলে এবার আসি আমরা প্রাপ্তির ভিতরে। আমরা দেখো যে প্রাপ্তির ভিতরে আমরা কোন কোন জিনিসগুলোকে নিয়ে আসব। দেখো এখানে বলা আছে যে জনাব আহসান হাবিব মাসে 12,000 টাকা বেতন পান। তাহলে আমরা এখানে বেতন যেহেতু মাস হিসাবে বলা আছে, তাহলে আমরা এখানে বেতনটাকে 1 বছর সমান যেহেতু 12 মাস, আর এখানে 1 মাসের কথা বলা আছে বেতনের, যে 1 মাসে তিনি 12,000 টাকা বেতন পান। তাহলে আমাদের এখানে 1 মাসের বেতনটাকে 12 মাসে কত হয়, অর্থাৎ 1 বছরে কত আসবে সেটা আমরা 12 দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাব। তাহলে 12,000 গুণ 12 সমান 1,44,000। তারপরে সম্মানীর কথা বলছে যে সম্মানীয় এখানে বলছে 1 মাসে সম্মানী বাবদ পান 5,000 টাকা। তাহলে এটাকেও আমরা যেহেতু প্রাপ্তি প্রদান হিসাবটা আমরা 1 বছরের জন্য করব, অতএব সম্মানীটাকেও আমরা অর্থাৎ 12 দিয়ে গুণ করে আমরা 1 বছরের সম্মানী বের করে নিব। তাহলে 5,000 গুণ 12, তাহলে 5 12 60,000 টাকা। এরপরে প্রাপ্তি হিসাবে দেখো আমাদের বছরের প্রথমে নগদ তহবিল আছে। যেহেতু এটা নিয়ে আমরা আবার আমাদের বছর শুরু হয়, এজন্য নগদ তহবিলটাকেও আমাদের প্রাপ্তি হিসাবে নিয়ে আসতে হবে। নগদ তহবিল, নগদ তহবিল 1/1/17 দেখো আছে 2 লক্ষ টাকা। নগদ তহবিল আছে 2 লক্ষ টাকা। এবার আমরা প্রদানসমূহের ভিতরে যদি একটু দেখি, প্রদানসমূহের ভিতরে আছে যেমন আমরা খাদ্য সামগ্রী ক্রয় করতে গিয়ে প্রদান করছি আমরা 30,000 টাকা। তাহলে খাদ্য সামগ্রী ক্রয় 30,000 টাকা। তারপরে বাড়ি ভাড়া প্রদান করতে গিয়ে আমরা প্রদান করছি 80,400 টাকা। তাহলে এখানে আসবে বাড়ি ভাড়া প্রদান 80,400 টাকা। দৈনন্দিন বাজার খরচ করতে গিয়ে আমরা প্রদান করছি 24,000 টাকা। দৈনন্দিন বাজার খরচ, দৈনন্দিন বাজার খরচ 24,000 টাকা। আসবাবপত্র ক্রয় করতে গিয়ে আমরা প্রদান করছি 15,000 টাকা। তাহলে আমরা আর একটা প্রদান আসবে আসবাবপত্র ক্রয় 15,000 টাকা। তারপরে আছে মুদি ও মনিহারি বিল বাবদ প্রদান করছি 2,500 টাকা। মুদি ও মনিহারি বিল, মুদি ও মনিহারি বিল 2,500 টাকা। গহনা ক্রয় করতে গিয়ে আমরা প্রদান করছি 60,000 টাকা। গহনা ক্রয় 60,000 টাকা। ডিপোজিট পেনশন স্কিমে জমা দিতে গিয়ে আমরা প্রদান করছি 24,000 টাকা। তাহলে এটাকে আমরা সংক্ষেপে লিখি ডিপিএসে জমা
24,000 টাকা। পোশাক ক্রয় করতে গিয়ে আমরা প্রদান করছি 11,000 টাকা। পোশাক ক্রয় 11,000 টাকা। তাহলে আমাদের প্রাপ্তি প্রদান হিসাবে আমরা প্রাপ্তিগুলো নিয়ে আসলাম, প্রদানসমূহ নিয়ে আসলাম। এবার প্রাপ্তি থেকে প্রদান বিয়োগ দিলেই আমাদের বের হবে সমাপনী নগদ তহবিল। তাহলে আগে আমরা প্রাপ্তিসমূহ আগে যোগ করি। আরেকটি কথা বলে রাখা ভালো যে প্রাপ্তির চেয়ে প্রদান কখনো বড় হতে পারে না, এজন্য আমাদের প্রাপ্তিটা আগে যোগ করতে হবে। তাহলে প্রাপ্তি যোগ করার ক্ষেত্রে আমি একটু ক্যালকুলেটরের সহায়তা নিতে পারি। 1,44,000 1,44,000 যোগ 60,000 যোগ 2 লাখ সমান আসতেছে 4,04,000। 4,04,000 এটা আমরা ক্লোজ করে দিব। এই প্রাপ্তিসমূহের যোগফলকে আমরা প্রদানসমূহের অর্থাৎ ডান দিকে নিয়ে আসি, তারপর এখান থেকে প্রদানসমূহ আমরা বাদ দিব। 4,04,000। এবার দেখি প্রদানসমূহের যোগফল কত আসে। এক্ষেত্রেও আমরা ক্যালকুলেটরের সহায়তা নিচ্ছি। 30,000 যোগ 80,400 যোগ 24,000 যোগ 15,000 যোগ 2,500 যোগ 60,000 যোগ 24,000 যোগ 11,000 সমান আসতেছে অর্থাৎ 2,46,900। প্রদানসমূহের যোগফল আমরা পাইলাম 46,000, 2,46,900। এটা আমরা 4,04,000 বাদ দিলে থাকতেছে 1,57,100। অর্থাৎ প্রাপ্তিসমূহ থেকে প্রদানসমূহ বাদ দেওয়ার পরে আমরা পেলাম 1,57,100। এটাই হলো সমাপনী নগদ তহবিল, অর্থাৎ বছরের শেষ হাতে নগদ। সমাপনী নগদ তহবিল। তাহলে আমরা সমাপনী নগদ তহবিলের পরিমাণ পেয়ে গেলাম 1,57,100 টাকা। এবার আসি আমরা গয়ে, যেটা বলছে গ নম্বরে বলছে উপযুক্ত তথ্যের আলোকে উক্ত পরিবারের আয় উদ্বৃত্ত বা ঘাটতি নির্ণয় করো। তোমাদের আগের ক্লাসে আমরা বলেছিলাম যে আয় উদ্বৃত্ত বা ঘাটতি নির্ণয় করতে হলেও আমাকে আয় ব্যয় বিবরণী তৈরি করতে হবে, কারণ আয়সমূহ থেকে অর্থাৎ মুনাফা জাতীয় আয়সমূহ থেকে মুনাফা জাতীয় ব্যয়সমূহ বাদ দিলে পরেই আমরা আয় উদ্বৃত্ত বা ঘাটতি পাব। তাহলে আমরা এখন তৈরি করব আয় ব্যয় বিবরণী। 1 নং প্রশ্নের উত্তর গ।
আরেকটু জিনিস বলে রাখি যে আয় ব্যয় বিবরণীটাও সাধারণত 1 বছরের জন্য প্রস্তুত করা হয়ে থাকে। আমরা এখানেও উপরে লিখতে হবে জনাব আহসান হাবিবের পরিবারের আয় ব্যয় বিবরণী। আয় ব্যয় বিবরণী, যেহেতু আয় ব্যয় বিবরণীও 1 বছরের জন্য প্রস্তুত করতে হয়, এজন্য আমরা লিখে দিলাম 2017 সালের 31 ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছরের জন্য। আয় ব্যয় বিবরণীর কাজ হইল মুনাফা জাতীয় আয়সমূহ থেকে মুনাফা জাতীয় ব্যয়সমূহ বাদ দিব আমরা। তাহলে বক্সটা হবে উপরে আমরা আয়সমূহ থেকে ব্যয়সমূহ বিয়োগ দিতে হবে। বিবরণ টাকা টাকা আমরা হিসাবে বক্স আট করি। বিবরণ টাকা টাকা। প্রথমেই লিখতে হবে আয়সমূহ। আমরা আগেই বলেছি আয়সমূহ বলতে অবশ্যই সেটা হতে হবে মুনাফা জাতীয় আয়সমূহ। তাহলে আমরা দেখি মুনাফা জাতীয় আয়ের ভিতরে কি কি আছে। যে মুনাফা জাতীয় আয়ের ভিতরে প্রথমেই আছে যে জনাব আহসান হাবিব তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং মাসে তিনি বেতন বাবদ 12,000 টাকা পান। তাহলে বেতনটাকে আমরা আয় হিসাবে নিয়ে আসি। বেতন আমরা আগের প্রশ্নে আমরা যদিও বের করেছি, অর্থাৎ 12,000 এক মাসে 12 মাসে হয় 1,44,000। তারপরে সম্মানী এটাও আমরা আগের প্রশ্নে বের করেছি 5,000 গুণ 12, অর্থাৎ 1 মাসে 5,000, 12 মাসে 60,000। তাহলে আয়সমূহ আমরা পেয়ে গেলাম। এবার আসি আমরা আয়সমূহ যোগ করলে কত আসে, অর্থাৎ 2,04,000। আয়সমূহ আমরা পেয়ে গেছি 2,04,000। এবার আসি আমরা ব্যয়সমূহ। বাদ ব্যয়সমূহ। ব্যয়সমূহ আমরা যখন নিব তখন অবশ্যই খেয়াল রাখতে হবে অবশ্যই মুনাফা জাতীয় ব্যয় হতে হবে। তাহলে আমরা দেখে আসি যে মুনাফা জাতীয় ব্যয়ের ভিতরে কি কি আছে। যেমন মুনাফা জাতীয় ব্যয়ের ভিতরে আছে খাদ্য সামগ্রী ক্রয়। খাদ্য সামগ্রী ক্রয় 30,000 টাকা। তারপরে ব্যয়ের ভিতরে আছে বাড়ি ভাড়া প্রদান। বাড়ি ভাড়া প্রদান 80,400 টাকা। তারপরে ব্যয়ের ভিতরে আছে দৈনন্দিন বাজার খরচ। দৈনন্দিন বাজার খরচ আছে 24,000। এরপরে আসবাবপত্র ক্রয় যদিও আছে, এটা হলো মূলধন জাতীয় ব্যয়, অতএব এটাকে আনা যাবে না। তারপরে ব্যয়ের ভিতরে আছে মুদি ও মনিহারি বিল। মুদি ও মনিহারি বিল মুদি ও মনিহারি বিল 2,500 টাকা। তারপরে গহনা ক্রয় আসবে না, কারণ এটাও মূলধন জাতীয় ব্যয়। ডিপোজিট পেনশন স্কিম আছে, এটাও আসবে না। পোশাক ক্রয় এটা মুনাফা জাতীয় ব্যয় হিসাবে আসবে আমাদের। পোশাক ক্রয় আছে 11,000 টাকা।
এবার আমরা দেখি টোটাল অর্থাৎ মোট ব্যয় কত। এক্ষেত্রেও আমরা ক্যালকুলেটরের সহায়তা নিচ্ছি। অর্থাৎ প্রথমে আছে 30,000 টাকা, 30,000 যোগ 80,400 যোগ 24,000 যোগ 2,500 যোগ 11,000, টোটাল আসতেছে 1,47,900। 1,47,900। তাহলে আমরা এবার আয়সমূহ থেকে ব্যয়সমূহ বাদ দিতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আয়সমূহ বড়, ব্যয়সমূহ কম আছে। তাহলে অতএব এখানে আমাদের যেটা পার্থক্য বের হবে এটাকে অবশ্যই আমাদের বলতে হবে আয় উদ্বৃত্ত। আর যদি এমন হয় যে আমার আয়সমূহের চেয়ে ব্যয়সমূহ বেশি, সেক্ষেত্রে যেটা পার্থক্য বের হবে এটাকে বলতে হবে ঘাটতি। তাই যেহেতু আমাদের আয়সমূহ ব্যয়সমূহের চেয়ে বেশি, অতএব আমরা পার্থক্যটাকে আমরা বলবো আয় উদ্বৃত্ত। তাহলে আমরা যদি অর্থাৎ আয়সমূহ আছে 2,04,000 আর ব্যয়সমূহ আছে 1,47,900, আমরা বাদ দিলে দেখি কত আসে। 2,04,000, তাহলে আমাদের আয় উদ্বৃত্ত বের হবে 56,100। 56,100 ক্লোজ করে দিই। তাহলে আগেই আমরা বলেছি যেহেতু আয়সমূহের পরিমাণ ব্যয়সমূহের পরিমাণের চেয়ে বেশি, অতএব পার্থক্যটাকে আমরা লিখে দিলাম আয় উদ্বৃত্ত। আরেকটি জিনিস বলে রাখি, আয় উদ্বৃত্তের আরেকটি নাম হইল ব্যয়াতিরিক্ত আয়, এটাও লেখা যায়। যেহেতু আমাদের সংক্ষেপে লিখতে গেলে সুবিধা হয় আয় উদ্বৃত্ত, আর আমাদের প্রশ্নেও বলা আছে যে আয় উদ্বৃত্ত বা ঘাটতি নির্ণয় করো, অতএব আমরা পেয়ে গেলাম আয় উদ্বৃত্ত 56,100 টাকা। তাহলে এই ছিল আজকের আলোচনা শেষে তোমাদের জন্য একটি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। তোমরা সবাই খাতায় লিখে নাও, আর হোমওয়ার্ক অবশ্যই তোমাদের করতে হবে, কারণ হোমওয়ার্ক যত বেশি বেশি করবে তত ভালো রেজাল্ট তোমাদের পক্ষে করা সম্ভব হবে। বাড়ির কাজ। নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের 211 পৃষ্ঠা, 211 পৃষ্ঠা সৃজনশীল 2। প্রায় একই নিয়মে, যেহেতু এই নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের 211 পৃষ্ঠা পারিবারিক হিসাব অধ্যায়ের সৃজনশীল 2 প্রায় সেম নিয়ম, অতএব এটাই তোমরা বাড়িতে বসে অনুশীলন করবে। আর যত অনুশীলন করবে ততই ভালো রেজাল্ট করবে। আশা করি বাড়ির কাজগুলো মনোযোগ দিয়ে তোমরা সবাই অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে অন্য কোনো আলোচনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।